শুভ সন্ধ্যা। আমরা একটা লেকচার সিরিজ এক্স-রে ক্রিস্টালোগ্রাফি ইন সলিড স্টেটে করছি। সেই লেকচারের 24তম লেকচারটা হলো আজকে, এবং সেটা আমরা ক্রিস্টাল স্ট্রাকচারটা সলিডের ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে আমরা ডিসক্রাইব করি সেইটার উপরে, এবং এর আগেও আমরা 23তম লেকচারে তাই বলেছি। এখন 24তম লেকচার, আমি যেটা প্রথম স্লাইডটা নিচ্ছি, 23তম লেকচারের শেষ স্লাইডটা নিয়েছি। ইচ্ছা করে নিয়েছি যে এইখানে কতগুলা জিনিস আমরা একটু ভালো করে আলোচনা করলে পরে পরের স্লাইডগুলা একটু ভালো বুঝতে পারবো। তার জন্য এই স্লাইডে আমরা 5টা পয়েন্ট নিয়ে আসছি। 5টা পয়েন্টের মধ্যে একটা হলো যে আমরা কিছু ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, যেমন আয়নিক ম্যাটেরিয়াল যেগুলো আছে, সেইগুলোর ক্রিস্টাল স্ট্রাকচারটা ডিসক্রাইব করার জন্য যে পদ্ধতি আছে, একটা পদ্ধতিতে আমরা বলছি যে ইউনিট সেল ডিসক্রাইব করলে স্ট্রাকচারটা ডিসক্রাইব হয়ে, কিন্তু ওইটা দিয়ে আমরা কনসেপ্টটা বড় করে ভিজুয়ালাইজ করতে পারিনি। যার জন্য বলছিলাম আমরা যে ক্লোজ স্পেক্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা যদি করি সেটা আর একটু ক্লিয়ার হয়। এইরকম তারপরে আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা স্পেস ফিলিং পলিহেড্রা। আমরা এখন যেটা করছি যে আমরা ক্লোজ স্পেক্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছিলাম লাস্ট লেকচারে। তো সেইখানে আমরা বলতেছিলাম যে আমরা সাধারণত এই যে অ্যানায়ন লেয়ারটাকে ক্লোজ স্পেক্ট বলি, এবং তাতে ইন্টারস্টিশিয়াল সাইটস যেগুলা হয় সেইগুলাকে আইডেন্টিফাই করি টেট্রাহেড্রাল, 2 টাইপ অফ টেট্রাহেড্রাল সাইটসে, যেমন একটা T+ বলি, একটা T- বলি। তো সেই জিনিস, এবং আরেকটা হলো অক্টাহেড্রাল সাইটস। এই সাইটস গুলা আমরা সাধারণত কেটায়ন দিয়ে ফিল আপ করি, এবং এইভাবে স্ট্রাকচার ডিসক্রাইব করতে গেলে সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এইসব জিনিস আমরা ক্যাটাগরাইজ করতে পারি খুব সুন্দরভাবে, গ্রুপিং করে নিতে পারি। তো একটা হলো আমরা ক্লোজ স্পেক্ট স্ট্রাকচারটা কি করে গ্রুপিং করে সলিড স্ট্রাকচারটা পর্যালোচনা করবো, সেটা একটা জিনিস। 2 নম্বর হলো এই যে ক্লোজ স্পেক স্ট্রাকচারের কথা বললাম, আমরা প্রথমে বললাম যে অ্যানায়ন দিয়ে আমরা ক্লোজ স্পেকিং করব। আর 2 ধরনের ক্লোজ স্পেকিং হয়, এই যে একটা হেক্সাগোনাল ক্লোজ স্পেকিং, একটা কিউবিক ক্লোজ স্পেকিং, সেটা আমরা আগে বলে দিয়েছি, তাই না, আগের লেকচারে বলছি। তো এই যে অ্যানায়ন দিয়ে করলাম, তারপরে বললাম ইন্টারস্টিশিয়াল সাইটগুলা ক্যাটায়ন দিয়ে ফিল আপ করবো। এখন মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু সলিডের ক্যাটায়ন সাইজটা অ্যানায়নের সাইজের থেকে বড়। তখন আমরা যদি ক্যাটায়ন সাইজটা ইন্টারস্টিশিয়াল সাইজ নিয়ে ঢোকাই, তাহলে দেখা যায় যে অ্যানায়নটা কি হচ্ছে, এক্সপান্ড হয়ে যাচ্ছে, এবং সেই এক্সপান্ড অনুযায়ী অ্যানায়ন যখন হয় তখন দেখা যায় যে কি হচ্ছে, অ্যানায়ন অ্যানায়নের কন্ট্যাক্টের মধ্যে থাকছে না। এই যে কন্ট্যাক্টে থাকতেছে না, এই ধরনের স্ট্রাকচারকে অকিফ কি করলেন, একটা ইউটেকটিক স্ট্রাকচার বললেন। তাহলে এই 2 পয়েন্ট আমরা এই আলোচনাতে রাখলাম। 3 নম্বর পয়েন্ট, যেটা আমরা হেক্সাগোনাল ক্লোজ স্পেক্টর, কিউবিক ক্লোজ স্পেক্টর অ্যানায়ন এর কথা বলতেছি, ইউটেকটিক স্ট্রাকচারের কথা বলতেছি। আরেকটা জিনিস আমরা যে প্রথমে এজিউম করে নিয়েছিলাম যে স্ফিয়ার গুলা সব রিজিড স্ফিয়ার হবে, আসলে তো এটা আমরা অনেক সিম্পলিফাইড করে ফেলেছি। এইরকম তো জিনিস না। আরেকটা জিনিস আমরা যেটা ধরে নিয়েছি যে আয়ন সাইজটা সেম হবে। তো কি স্পেসিফাই করা আয়নিক সাইজটা এক্স্যাক্টলি স্পেসিফাই করা ডিফিকাল্ট। তো এই যে ড্রব্যাকস গুলো আছে সেটাকেও আমরা ইয়েতে নিতে হবে, আমাদের কনসিডারেশনে নিতে হবে। তারপরে এখন যে এই যে ইন্টারস্টিশিয়াল সাইট, যে ভয়েড যেগুলো হলাম, সে কিভাবে ফিল আপ করতেছি, পার্শিয়ালি করতেছি না ফুললি করতেছি, এইসব জিনিস আমাদের কনসিডারেশন নিতে হবে। এইগুলো করলে পরে দেখবো যে আমরা এইভাবে স্ট্যাকিং সিকোয়েন্স নিয়ে ইন্টারস্টিশিয়াল সাইট কিংবা ভয়েড গুলা ফিল আপ করার পরে এক লার্জ ফ্যামিলি অফ স্ট্রাকচার একসাথে ডিসক্রাইব করতে পারি, গ্রুপিং করতে পারি লার্জ ফ্যামিলি। এইটা আমাদেরকে কি করে ওই স্ট্রাকচারের সিমিলারিটিস ডিফারেন্সেসটা এক্সপ্লেইন করতে সুবিধা হয় আমাদের। যেমন এইখানে আমরা এই যে টেবিলটা দেখতেছি, এই টেবিলে কি হচ্ছে, আমরা দেখাচ্ছি যে কিভাবে অ্যানায়ন অ্যারেঞ্জমেন্ট হবে। আমরা বলছিলাম কিউবিক ক্লোজ স্পেকিং অ্যারেঞ্জমেন্ট হবে। এখন যদি আমরা ওই যে টেট্রাহেড্রাল সাইটস 2টা আছে, T+, T-, এইগুলা যদি ফিল আপ না হয়,
আর শুধু যদি ক্যাটায়ন দিয়ে অক্টাহেড্রাল সাইটস গুলা ফিল আপ করি, তাইলে এই যে গ্রুপ অফ স্ট্রাকচার পাবো সেটা রক সল্ট স্ট্রাকচার কিংবা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, কিংবা আপনারা জানেন অনেকে টেবিল সল্ট বলেন। এর এর এই ক্রিস্টাল স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে, এবং আমরা পরে দেখব যে এই স্ট্রাকচার এটা ক্রিস্টালাইজ করছে কিছু কিছু সলিড, লার্জ নাম্বার অফ সলিড আছে। আমরা এখন যদি করি কি যে এইরকম না করে মনে করলাম যে অক্টাহেড্রাল সাইজটা ফিল আপ করছে না, শুধু এই যে দুই ধরনের টেট্রাহেড্রাল সাইজ আছে এর মধ্যে একটা টেট্রাহেড্রাল সাইজ ফিল আপ হচ্ছে, তখন দেখি কি যে স্ট্রাকচারটা হলো এইটা যে মিনারেল আছে জিঙ্ক ব্লেন্ড কিংবা স্ফেলারাইট যেটাকে আমরা বলি, এইটার স্ট্রাকচার অ্যাডাপ্ট করে। এইরকম আমরা পার্শিয়ালি যদি ফিল আপ করি, যেমন ধরেন বললাম যে 1/8 টেট্রাল ওয়ান সাইড, অ্যানাদার সাইডের 1/8, আর হাফ অক্টাহেড্রাল সাইড যদি ফিল আপ করি, তাহলে এটাকে আমরা স্পিনিয়াল স্ট্রাকচার বলি। এটা স্পিনিয়াল স্ট্রাকচার। এইরকম ক্যাডমিয়াম ক্লোরাইড স্ট্রাকচারের কথা বলছি, ক্লোরাইড স্ট্রাকচারের কথা, অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের কথা। কিন্তু এখন যদি আমরা কাজ করি যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা নিলাম, নিয়ে এইভাবে যদি ভয়েড গুলা ফিল আপ করতে শুরু করে দিই, তাহলে দেখা যাবে অন্য ধরনের স্ট্রাকচার ক্রিস্টাল ডিসক্রাইব করতে পারবো। যেমন এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং করলাম অ্যানায়ন দিয়ে, এখানকার অ্যানায়ন আর্সেনাইড, তো এটা দিয়ে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং করলাম, আর নিকেল ক্যাটায়ন সেটাকে অক্টাহেড্রাল সাইটে দিয়ে দিলাম, সবগুলো অক্টাহেড্রাল সাইটে দিয়ে দিলাম, সাথে সাথে একটা নিকেল আর্সেনাইড স্ট্রাকচার হয়ে যায়। এই নিকেল আর্সেনাইড স্ট্রাকচার এইভাবে আমরা ডিসক্রাইব করতে পারি। এবং এই যে বললাম নিকেল আর্সেনাইড স্ট্রাকচার একটা গ্রুপ, এই গ্রুপে অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে যারা এই গ্রুপে, তার মানে নিকেল আর্সেনাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। এইরকম আমরা যদি টেট্রাহেড্রাল খালি একটা সাইড নেই, তাহলে ওই যে জিঙ্ক ব্লেন্ডের আরেকটা ইয়ে মিনারেল যেটাকে আমরা উডসাইড বলি, স্ট্রাকচারাল মডিফিকেশন দুই ধরনের। দেখেন এই জিনিস জিঙ্ক ব্লেন্ডে কিউবিক ক্লোজ প্যাকিং, এটাতে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তো পলিমর্ফ দুইটা। এরকম ক্যাডমিয়াম ক্লোরাইড একটা করতে পারি। এর রিউটাইল যে টাইটানিয়াম অক্সাইড যেটা আছে, এখানে কি হচ্ছে, আমরা একটা দেখেন একটা ইয়ে আছে, সাবনোট আছে যে হেক্সাগোনাল ক্লোজ অক্সাইড লেয়ারের হেক্সাগোনাল ক্লোজ প্যাক করবো, এইটা কিন্তু পুরোপুরি প্লেনার না, বাকলড হয়ে যায়। এই যে বাকলড হয়েছে, এইটা একটা স্পেসিফিক ইয়ে আমরা ডিসক্রাইব করতে পারি, টেট্রাগোনাল প্যাকিংটা দিয়ে এটা ডিসক্রাইব করতে পারি। তো এই ধরনের, যেমন আগেরটা বলছিলাম 1/8 যদি টেট্রাহেড্রাল সাইড, 1/8 যদি আরেকটা টেট্রাহেড্রাল সাইড হাফ যদি ইয়ে হয় অক্টাহেড্রাল সাইডস হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অ্যানায়নের, তাহলে এটাকে আমরা অলিভাইন স্ট্রাকচার বলি, এবং আমরা এরকম করে পেরোভস্কাইড স্ট্রাকচারে ডিসক্রাইব করতে পারি। তো এই যে কথাগুলা বললাম, এইগুলা মাথায় রেখে আমরা পরের স্লাইডে যাই। এখন এই স্লাইডে আরেকটা ইয়ে আছে, আমাদের রুল আছে যেটাকে বলা হয় রেডিয়াস রেশিও রুল কিংবা রেডিয়াস রেশিও নীতি। তো এই দিয়ে রেডিয়াস রেশিও নীতি দিয়েও আমরা ক্রিস্টাল স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারি, বিশেষ করে আয়নিক কম্পাউন্ডের ক্রিস্টাল স্ট্রাকচারটা প্রেডিক্ট করতে পারি। কি রেডিয়াস রেশিও রুলটা বলতে কি বোঝাচ্ছি, আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের রেডিয়াস রেশিও নিব, তার ক্যাটায়ন বাই অ্যানায়ন রেডিয়াস রেশিও হলো, সেই রেডিয়াস রেশিওটা কনসিডার করব। আমরা যদি দেখি যে এই রেডিয়াস রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু 0.155 হয়, তাইলে আমরা দেখি যে স্ট্রাকচার যে বিল্ড হচ্ছে সেটার কোঅর্ডিনেশন নাম্বার 2 হচ্ছে, তার মানে ধরেন আমরা কোঅর্ডিনেশন নাম্বার একটা কোঅর্ডিনেশন বলতে ক্যাটায়নের সাথে অ্যানায়নের রেশিও, কিন্তু ক্যাটায়ন দিয়ে আর চতুর্দিকে যে অ্যানায়ন আছে তার রেশিওটা, তো কোঅর্ডিনেশন নাম্বার বলি। তো কোঅর্ডিনেশন নাম্বার 2 যদি হয়, এই রেডিয়াস রেশিওতে 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেশন নাম্বার 2 হলে আমরা এই স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট যেটা হবে সেটাকে লিনিয়ার বলি। তো যেমন এক্সাম্পল হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে দেওয়া নাই, হাইড্রোজেন ফ্লোরাইড একটা এক্সাম্পল। এইরকম করে যদি আমরা রেডিয়াস রেশিও বাড়াতে থাকি কিংবা বাড়ানো পাই, যেমন 0.155 থেকে যদি 0.225 হয় রেডিয়াস রেশিওটা,
তখন দেখা যাবে যে 2 ডাইমেনশনাল একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং কোঅর্ডিনেশন নাম্বারটা 3, আর এটা হচ্ছে ট্রিগোনাল স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। তো এইটার এই যে একটা বোরন অক্সাইডের একটা এক্সাম্পল আছে, আমরা 0.224 থেকে যদি 0.414 পাই, এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার 4 জিঙ্ক সালফাইডে এটা আমরা প্রায় দেখি। এইরকম এই 0.414 থেকে 0.732 যদি হয় তাইলে এটা স্কোয়ার প্ল্যানার হয়। এবং এই ধরনের স্ট্রাকচার গুলা স্কোয়ার প্ল্যানার দেখি আমরা। এবার 0.414 থেকে যদি 0.732 হয় তাহলে অক্টাহেড্রন থাকে, স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অক্টাহেড্রন। এই যে এইগুলার স্ট্রাকচারটা এরকম এবং কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়। আমরা যদি 0.733 থেকে 1 পর্যন্ত যাই রেডিয়াস রেশিও 3 ডাইমেনশনালি, আমরা এটা কিউবিক স্ট্রাকচার বলি এবং কোঅর্ডিনেশন নাম্বার 8। আর আমরা আগে দেখিয়েছিলাম আমরা যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং করি কিংবা কিউবিক ক্লোজ প্যাকিং করি, রেডিয়াস রেশিওটা গ্রেটার দেন 1 হয় তাহলে এবং কোঅর্ডিনেশন নাম্বার 12 হয়। আমরা অনেক এক্সাম্পল পাবো এই 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 ধরনের স্ট্রাকচারের। আচ্ছা, তো পরের স্লাইডে যাই। আমরা মোটামুটি এখন একটা স্পষ্ট ধারণা নিয়ে নিয়েছি আমরা কিভাবে আমরা স্ট্রাকচার ডিসক্রাইব করব সলিডের, এবং আমরা কোন মেথডে করছি। আমরা একটা মেথড বলছিলাম যে আমরা ইউনিট সেল ডিসক্রাইব করলে স্ট্রাকচার ডিসক্রিপশন হবে, আরেকটা মেথড বললাম যে আমরা ক্লোজ প্যাকিং দিয়ে আমরা সলিড স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারবো। এবং এখন আরেকটা নিতে আসলাম, আমরা যে স্পেস ফিলিং পলিহেড্রা, আমরা যে স্ট্রাকচারটা হচ্ছে এটাকে একটা পলিহেড্রা কিভাবে জয়েন করলে আমরা ম্যাক্সিমাম স্পেস ফিল করতে পারি, এটাকে আমরা স্পেস ফিলিং পলিহেড্রা বেস স্ট্রাকচার ডেসক্রিপশন বলি। এখন আমরা দেখবো যে পলিহেড্রা বলতে আমরা কি কি বুঝতেছি। একটা টেট্রাহেড্রা একটা পলিহেড্রা, অক্টাহেড্রা একটা পলিহেড্রা, ট্রিগোনাল প্রিজমস একটা পলিহেড্রা। এই ধরনের পলিহেড্রা কি হবে দিয়ে আমরা স্ট্রাকচার ফিল করতে পারি এবং এটাকে ডিসক্রাইব করতে পারি। তো আমরা যখন দেখছি ক্লোজ প্যাকিং করছি, আমরা কি এফিসিয়েন্সিটা, স্ফিয়ারের এফিসিয়েন্সিটা খুব বেশি করে দেখছি, এবং মনে আছে যে আমরা বলছিলাম 74% স্ফিয়ার দিয়ে স্পেস ফিলিং করা যায়, তারপরে ইন্টারস্টিশিয়াল সাইজ দিয়ে বাকিটা আমরা কমপ্লিট করি। তো এইরকম স্পেস ফিলিং এর বেলায় আমরা এইরকম এফিসিয়েন্সি পাবো না, কিন্তু আমরা একটা টপোলজি, কি ধরনের স্ট্রাকচার ও স্পেস ফিলিং দিয়ে করতে পারে এই টপোলজিতে ডিসক্রাইব করতে পারবো। এবং সেইটা এই পলিহেড্রা স্ট্রাকচার ডেসক্রিপশনটা এই ওয়েলস এর বইতে খুব খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আমি যদি এখানে কাজ করি, সোডিয়াম ক্লোরাইডের একটা এক্সাম্পল নিয়ে, কারণ আমরা দেখলাম যে অক্টাহেড্রা হয় কি, অক্টাহেড্রা কি, একটা সোডিয়াম আয়নের চতুষ্পার্শ্বে 6টা ক্লোরাইড আয়ন আছে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 6, এর সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6, ক্লোরিনের কোঅর্ডিনেশন নাম্বার অলসো 6। তাহলে এই অক্টাহেড্রাটা কি করে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার এজ শেয়ারিং করে। টেট্রাহেড্রার এজ শেয়ারিং আমরা জানি, কর্নার শেয়ার হয়, এজ শেয়ার হয়, ফেস শেয়ার হয়। টেট্রাহেড্রার এজ শেয়ার করে 3 ডাইমেনশনালি, এটা একটা ইনফাইনাইট ফ্রেমওয়ার্ক হতে পারে। এইটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড স্পেস ফিলিং পলিহেড্রা দিয়ে ডিসক্রাইব করলাম। এইরকম আমরা যদি গিয়ে করি পেরোভস্কাইড স্ট্রাকচার, স্টোন অক্টাহেড্রা দিয়ে আমরা কর্নার শেয়ার করে, নট এজ শেয়ার, অক্টাহেড্রা কর্নার শেয়ার করে 3 ডাইমেনশনাল ফ্রেমওয়ার্ক করতে পারি। এই ধরনের যে ম্যানিপুলেশন, এই ধরনের যে মডেলিং, এই মডেলিংটা আমরা এই টেবিলে ভালোভাবে দেখতে পারি। কি দেখতে পারি? অক্টাহেড্রা কিভাবে শেয়ার হবে। সোডিয়াম ক্লোরাইডের বেলায়, এই যে সোডিয়াম ক্লোরাইডের বেলায় 12টা এজেস ইউনিট সেলের মধ্যে 12টা এজেস শেয়ার করবে, এজ শেয়ারিং হবে। প্রত্যেকটা অক্টাহেড্রার প্রত্যেক এজ এইরকম করে 12টা এজ শেয়ার অক্টাহেড্রা দিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার ডিটারমিন করতে পারি।
আমরা ডিসক্রাইব করতে পারি, ডিসক্রাইব করতে পারি। ডিটারমাইন করতে গেলে তো এক্স রে ডিফ্রাকশন কিংবা ইলেকট্রন ডিফ্রাকশন কিংবা নিউট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে ডিটারমাইন করবো। কিন্তু ডেসক্রিপশনটা এইরকম আমরা যদি অক্টায়েডটা খালি এজ শেয়ার করলাম, অক্টায়েড যদি কর্নার শেয়ার করি, কর্নার শেয়ার করে যে স্ট্রাকচার বিল্ড করতে পারবো, রিনিয়াম ট্রাইঅক্সাইড স্ট্রাকচার বিল্ড করতে পারবো। আমরা যদি 3টা এজ শেয়ার করি, তাহলে এই যে ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড, বিসমাথ আয়োডাইড, এইরকম 2টো এজ 6টা কর্নার শেয়ার করলে আমাদের টাইটানিয়াম অক্সাইড ডাইঅক্সাইড স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারবো। 4টা কর্নার শেয়ার করলে আমরা একটা অক্টায়েডের 4টা কর্নার শেয়ার করতেছি, করলে আমরা দেখি পটাশিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি। এইরকম একটা পলিহেড্রা যদি টেট্রাহেড্রাল পলিহেড্রা নেই, নিয়ে তার যে কর্নার আছে, এজ আছে, তারপরে ফেস আছে, এইসব জিনিস শেয়ার করে আমরা বিভিন্ন টাইপের স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি। যেমন 4টা কর্নার শেয়ার করব 4টা টেট্রাহেড্রাল, এই যদি করি তাহলে দেখা যায় আমরা জিঙ্ক সালফাইড স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি। 4টা কর্নারে 2টা টেট্রাহেড্রালের ভিতরে 4টা কর্নার শেয়ার করব, তাহলে দেখা যাবে সিলিকন ডাইঅক্সাইড করতে পারছি। এইরকম করে একটা কর্নার শেয়ার করি 2টা টেট্রাহেড্রালের মধ্যে, এই সিলিকন অ্যানায়ন যেটা সিলিকন অক্সাইড অ্যানায়ন, তার 2টা কর্নার শেয়ার করলে ইনফিনিট স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার সিলিকনে করতে পারি। তো এটা স্পেস ফিলিং পলিহেড্রা দিয়ে করছি আমরা। এই স্পেস ফিলিং পলিহেড্রার আরো কিছু অ্যাডভান্টেজেস দেখতে পারি আর কি। যেমন এইখানে কি দেখতেছি যে আমরা পলিহেড্রা যদি, এই যে আমি 2 টেট্রাহেড্রা 2 অক্টাহেড্রা হলে এদের কর্নার শেয়ারিং করলে পরে তাদের ইউনিট সেল এজ কি হবে, কিংবা ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন কি হবে, সেইটা যদি এজ শেয়ারিং করি, যেমন এই কর্নার শেয়ারিং এটা দেখাচ্ছি, তো 2টা অক্টাহেড্রার মধ্যে কর্নার শেয়ারিং করলাম, তাহলে এই ক্যাটায়ন থেকে এই ক্যাটায়নের ডিস্টেন্স হবে 2mx, মানে এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, 2mx হলো। এইরকম করে আমরা যদি এজ শেয়ার করি, অক্টাহেড্রার এজ শেয়ার করতেছে, এই যে এজ শেয়ারিং অক্টাহেড্রা যদি করতেছে, তাহলে দেখি যে এইরকম ডিস্টেন্স হয়। ক্যাটায়নের মধ্যে ডিস্টেন্স 1.414 mx, মানে ডিস্টেন্স বিটুইন দিস টু mx। তো এইরকম করে আমরা যদি ইয়ে করি, টেট্রাহেড্রার বেলায় এজ শেয়ার করি, তাহলে উই গেট দিস ডিস্টেন্স বিটুইন দ্য ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। তো এই জিনিসটা এইখানে আমরা শেয়ার করছি। শেয়ার করে এর মানে হলো যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। কিন্তু তারপরে আমরা দেখবো ডিফেক্টিভ থাকলে সেই ম্যাক্সিমাম পসিবল ভ্যালু থেকে কমে আসছে, তোমরা বেড়ে গেছে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারে ডিস্টেন্স বিটুইন মানে ক্যাটায়ন এন্ড ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড আয়ন। আচ্ছা, তারপরে আমরা নেক্সট স্লাইডে গেলাম। এইখানে এসে আমরা যেটা দেখলাম এই স্লাইডে, যে স্ট্রাকচার অফ সলিডস আমরা ওই যে ডিসক্রাইব করেছিলাম অ্যানায়ন প্রোস্পেকিং, সেটাকে যদি আমরা এই যে একটু আগে পলিহেড্রার কথা বললাম, এটা কিন্তু প্রোস্পেকিং অফ অ্যানায়ন, মনে করেন সোডিয়ামের ক্লোরাইড, এই যে রক সল্ট বলছি, স্পেকিং অফ অ্যানায়ন, এই যে অ্যানায়ন গুলা, আর এইগুলো হলো ক্যাটায়ন। এইখানে এই অক্টাহেড্রাটা দেখছি একটা, আর এই আরেকটা অক্টাহেড্রা দেখছি। এই অক্টাহেড্রাল শেয়ারিং অফ এজেস দিয়ে আমরা এই ইয়ে করতে পারি, ডিসক্রাইব করতে পারি সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। এখন আমি যে স্লাইডে যাব, এটা জেনারেল স্লাইডস, যেটাতে কি বোঝাচ্ছে যে আমরা যদি রিগার্ডিং কোঅর্ডিনেশন নাম্বার যদি একটা স্ট্রাকচারাল ফর্মুলা নিই, যেমন ax আর xy, xy রেশিওটা, ax আর xy রেশিওটা কি y:x। এটা রক সল্টের বেলায় কিংবা জিঙ্ক ব্লেন্ডের বেলায় x=y হয়ে যায়। তার মানে এই ধরনের যখন স্ট্রাকচার হবে, AB টাইপের স্ট্রাকচার, X টাইপ কিংবা AB টাইপের স্ট্রাকচার বলে, তাহলে আমরা কি বলবো, তো কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আর সেম। এইরকম করে আমরা কোঅর্ডিনেশন নাম্বার খুঁজে পাবো। না, নট অনলি কোঅর্ডিনেশন নাম্বার, আমরা কিন্তু ইউনিট সেলের মাধ্যমে বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য অ্যাটম, ইউনিট সেলে কি আছে, কোঅর্ডিনেশন, এই যে ডিসক্রিপশন অফ
ইউনিট সেলের অরিজিনটা কোনটা, তারপরে এইটা একটা ইউনিট সেলকে আমরা প্রজেক্ট করছি লেটস সে অ্যালং সি এক্সিস। তো আমরা দেখতে পাচ্ছি এইরকম এই যে ওপেন সার্কেল গুলো আছে সব ক্যাটায়ন, আর ক্লোজড সার্কেল যে আছে, এই যে ক্লোজড সার্কেল এগুলা অ্যানায়ন। সরি, ক্লোজ সার্কেলটা ক্যাটায়ন আর ওপেন সার্কেল অ্যানায়ন। সরি ফর মিসইনফরমেশন। এইভাবে করে আমরা ইউনিট সেলের বিভিন্ন প্যারামিটার কিংবা অ্যাটমিক পজিশনটা বাইর করতে পারি, অ্যাটম সেল কিংবা অ্যানায়ন কোঅর্ডিনেটস এন্ড পজিশন ইন ইউনিট সেল। আমি এখানে কি করছি, কতগুলা কম্পাউন্ডের যারা এবি টাইপ কম্পাউন্ড কিংবা এক্স টাইপ কম্পাউন্ড যেটা বলছি, তাদের স্ট্রাকচার সোডিয়াম ক্লোরাইড টাইপের স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে এবং তাদের ইউনিট সেল গুলা এখানে দিচ্ছি আমরা। তো দেখেন এইখানে গ্রুপ 2 এলিমেন্টেড অক্সাইডস, বেসিক্যালি টাইটেনিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, কিছু ট্রানজিশন মেটাল অক্সাইডস এবং ক্যাডমিয়াম, টাইটেনিয়াম, কার্বাইডও, এরা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে ইয়ে করে। এবং ইউনিট সেল ডাইমেনশনটা ডিপেন্ড করে অফ দ্য সাইজ অফ দিস এন্ড দ্যাট ভেরি এ লিটল বিট। এইরকম যদি আমরা যাই তাহলে দেখবো যে গ্রুপ 2 এলিমেন্টের সালফাইডস, কিছু সেলিনাইডস, তারপরে টেলুরাইডস, ল্যান্থানাম নাইট্রাইডস, এইগুলা এই ক্রিস্টাল স্ট্রাকচারে ইয়ে করে ক্রিস্টালাইজ করে। এইরকম আমরা অ্যালকালি মেটালের হ্যালাইডস, হাইড্রাইডস, এই স্ট্রাকচার এইরকম, কিংবা এই যে পটাশিয়াম, রুবিডিয়াম হ্যালাইডস, সিলভার হ্যালাইডস, এই স্ট্রাকচার গুলা সিলভার। আমি এইখানে যেটা বলছি এটা শুধু কতগুলা দেখাচ্ছি, এইরকম অনেক কম্পাউন্ড আছে যেগুলা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। আচ্ছা, এখন এইটা আমার আজকের লেকচারের লাস্ট স্লাইড। আমরা জিঙ্ক ব্লেন্ডের অলরেডি ডিসক্রাইব করছি স্ট্রাকচারটা কিভাবে হয়। এইটা হলো একটা জিঙ্ক ব্লেন্ডের ইউনিট সেল, আমরা ডিসক্রাইব করি এটা ইউনিট সেলটা। আর আমরা আবার বলছি যে জিঙ্ক ব্লেন্ডও কি হয়, কিউবিক ক্লোজ প্যাকিং যা করা যায়, এবং ওইটা কি জিনিস, ও একটা টেট্রায়েল সাইজ ফিল আপ হয় এবং জিঙ্ক সালফাইড টেট্রায়েডটা কি করে কর্নার শেয়ার করে, টেট্রায়েডটা লিঙ্ক উইথ কর্নার্স, আর ইচ কর্নার শেয়ার করে এই স্ট্রাকচারটা। যদি মনে থাকে, আমার বিশ্বাস আমাদের সবাই মনে আছে যে আমরা এই যে একটা টেট্রায়েডাল লেয়ার, এইটা যদি এ ধরি, এইটা এই টেট্রায়েডাল লেয়ারটা বি, এই টেট্রায়েডাল লেয়ারটা সি, তাহলে আমরা বলছিলাম এ বি সি এইরকম স্ট্যাকিং যদি হয় এটাকে কিউবিক ক্লোজ প্যাকিং বলা হয়। তো আমরা এই ডেসক্রিপশনটা আগে দিয়ে দিয়েছি এবং ইউনিট সেলটাও দেখাচ্ছি। আর এটা হলো একটা ইউনিট সেলে কিভাবে একটা কর্নার শেয়ার করে টেট্রাগুলা শেয়ার করছে এটা দেখানো। আর আরেকটা জিনিস, এটা একটা ওপেন দেখানো, স্পেসটা কি ধরনের জিনিস আছে। আমরা এই জিঙ্ক ব্লেন্ডে বিভিন্ন কম্পাউন্ড ক্রিস্টালাইজ হয়, যেমন কপারের হ্যালাইড গুলা দেখি, সিলভার হ্যালাইড, তারপরে ম্যাঙ্গানিজ সালফাইড, এরকম বেরিলিয়াম সালফাইড, সেলিনাইড, টেলুরাইড, জিঙ্ক সালফাইড, সব এই স্ট্রাকচারে ইয়ে করে ক্রিস্টালাইজ করে এবং তাদের ইউনিট সেল ডাইমেনশনটা পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে আমরা যেটা দেখি যে ডায়মন্ড স্ট্রাকচার অলসো এই জিঙ্ক ব্লেন্ড টাইপের স্ট্রাকচারটা, ডায়মন্ড স্ট্রাকচার itself is also there are many compounds যেগুলো ডায়মন্ড স্ট্রাকচার ক্রিস্টালাইজ করে। তো আমরা এখানে ইয়ে দেখতেছি টিনের একটা পলিমফ আলফা টিন, একটা গ্রে টিন যেটাকে আমরা বলি, এই যে ক্যাডমিয়াম সালফাইডের একটা পলিমফ, এটা এই ক্রিস্টাল জিঙ্ক ব্লেন্ড কিংবা স্ফেলারাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। এইভাবে আমরা স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারবো। আমি পরবর্তী লেকচারে বাকি যেগুলা, যেমন খুব ইম্পর্টেন্ট যেগুলা অলিভাইন স্ট্রাকচার, তারপরে পেরোভস্কাইড স্ট্রাকচার, তারপরে স্পিনেল স্ট্রাকচার, এইগুলা প্লাস আরো 2-1 লেকচার দিয়ে হয়তো কিছু অর্গানিক সলিডস এর স্ট্রাকচার আমরা ডিসক্রাইব করব। আজকের মতো এইখানে শেষ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।